আমাদের সমাজ যাদেরকে বেকার বা উচ্ছন্নে যাওয়া বলে সিল মেরে দেয়, তারা যখন ঘুরে দাঁড়ায় তখন ইতিহাস তৈরি হয়। হাসির, অ্যালেন, বিলায়ক আর আজিন, এই চার বন্ধুকে একসময় সবাই অবহেলা করত, কিন্তু সেই অবহেলাকেই পুঁজি করে আজ তারা নিজেদের পরিচয় দিয়েছে বিলিয়ন ব্রোস হিসেবে। বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি, আপনজন হারানোর কষ্ট আর হাজারো অপমান সহ্য করে তারা কিভাবে শূন্য থেকে শেখরে পৌঁছালো। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? আমি আরাফাত আছি আপনাদের সাথে, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম এমন এক অবিশ্বাস্য মোটিভেশনাল মুভি যা দেখলে আপনার গুজবাম্পস হবে। আজ এক্সপ্লেন করব ওয়াজা 2 বায়োপিক অন বিলিয়ন ব্রোস। গাইস, আমার ঠান্ডা লাগার কারণে উচ্চারণে কোনো অসুবিধা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে গাইস, কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। গল্প শুরু হয় একটা মিলাদ দোয়া পড়ানোর অনুষ্ঠান দিয়ে। কেউ একজন মারা গেছে আর তার জন্য মিলাদ পড়ানো হচ্ছিল। যে মহিলার স্বামী মারা যায় উনি প্রেগনেন্ট ছিলেন আর স্বাভাবিক ব্যাপার কান্নাকাটি করছিল। মহিলা তার ছেলে হাসিরকে খুঁজছিল। এবার হাসির আর অ্যালেন নামের দুই ছোট ছেলের পরিচয় পায় যারা প্রতিবেশী। দুজনের মাই প্রেগনেন্ট, তাই তারা ভাই হবে না বোন হবে এটা নিয়ে কথা বলছিল। হাসিরের বাড়িতে তার বাবার মৃত্যুর পর প্রার্থনার অনুষ্ঠান চলছিল। হঠাৎ এমন সময় অ্যালেনের মায়ের প্রসব ব্যথা শুরু হলো। সে রান্নাঘরেই পড়ে যায়। তাকে দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করা হয়। এর মধ্যে এক লোক নর্মাল ডেলিভারি করাতে জোর দেয়, কারণ অ্যালেনের মা সিজারের কথা বলছিল। অন্য এক মহিলা বলে নর্মাল ডেলিভারি এত সহজ হলে আপনি নিজেই বাচ্চা জন্ম দিন। এটা শুনে লোকটা আর অন্যরাও একটু চুপ হয়ে যায়। পরে অ্যালেনের মাকে হসপিটালে নেওয়া হয়। এবার হাসিরের তার মাকে নিয়ে চিন্তা শুরু হয়ে যায়। তার মাকে সে প্রতিদিন প্রায় কয়েকবার জিজ্ঞেস করে তার প্রসব বেদনা উঠেছে কিনা বা কবে উঠবে। ছোট বাচ্চা, তাই এইটা নিয়ে তার খুব এক্সাইটমেন্ট। একদিন রাতে তার মায়ের প্রসব বেদনা ওঠে। হাসির প্রথম তার বন্ধু অ্যালেনকে জানায়। এদিকে অ্যালেন সবসময় চেয়েছিল তার একটা ছোট ভাই হোক, কিন্তু জন্ম নিল এক ছোট বোন। এদিকে হাসিরের একটা ছোট ভাই হয়। ছোট বোন জন্মানোর ব্যাপারে অ্যালেন একটু মন খারাপ করলেও ছোট ভাইয়ের কথা শুনে হাসির খুব খুশি হলো। বোন হবার পর অ্যালেন হাসিরের বাড়ি আসলে তার মন খারাপ দেখে তাকে শান্ত করতে হাসির বলে, বড় হলে আমার ছোট ভাইকে তোমার ছোট বোনের সাথে বিয়ে দিব, তখন তুমিও ওর বড় ভাই হয়ে যাবে, ওর সাথে খেলতে পারবে। দিন গড়িয়ে গেল, বাচ্চারা বড় হতে লাগলো, কিন্তু হাসির যেভাবে ভেবেছিল তেমনটা হয়নি। এটা নিয়ে সে স্কুলের ফ্রেন্ডদের কাছে আফসোসও করে। ছোট ভাই জন্মানোর পর মায়ের সব মনোযোগ এখন ছোট ভাইয়ের দিকে। হাসির যেমন ভেবেছিল ছোট ভাইয়ের সাথে অনেক সময় খেলতে পারবে, তেমন হলো না। এমনকি নিজের ফ্রি টাইমও নেই বললেই চলে। সবকিছুতেই মা হাসিরকেই ডেকে কাজ করায়। মায়ের অবাধ্য হবার সাহস ছিল না, তাই মা যা বলতো হাসির তাই করত। এভাবে বছর পার হয়। হাসিরের ছোট ভাই নাসিরও স্কুলে যাওয়া শুরু করে। হাসিরের সঙ্গে মা নাসিরকে স্কুলে পাঠাতো। হাসিরের আবার মাছ পালার শখ ছিল। পাশের চৌবাচ্চায় সে কিছু মাছ পালত, রঙিন মাছ, প্রায়ই খেতে দিত। একদিন নাসির স্কুল থেকে ফিরলে মা তার ব্যাগে তার টিফিন বক্স পায় না। মা এসে হাসিরকে জিজ্ঞেস করে সে জানে কিনা। যেহেতু ছোট ভাই, তাই স্কুলে দেখে রাখার দায়িত্ব তার। হাসির বলল সে জানে না, কিন্তু মা মানতে নারাজ আর রেগে গিয়ে হাসিরের হাত থেকে মাছের খাবার নিয়ে বলে আগে টিফিন বক্স খুঁজে এনে দেবে, তারপর মাছের খাবার পাবে। রাতে মন খারাপ করে হাসির অ্যালেনকে ফোনে ব্যাপারটা জানায়। অ্যালেন তাকে রাতেই স্কুলে গিয়ে নাসিরের টিফিন বক্স খুঁজে আনতে বলে। একা যেতে ভয় পাচ্ছে বলে অ্যালেনও সাথে যাবে বলে। টর্চ নিয়ে শেষমেশ দুজনে ওই রাতে স্কুলে গিয়ে দেখে আসার সিদ্ধান্ত নিল। ভয়ে ভয়ে তারা স্কুলে যায়, ক্লাসরুম চেক করতে থাকে। শেষে টিফিন বক্স পেয়ে যায়। টিফিন বক্স নিয়ে মায়ের কাছে ফিরিয়ে দেয় আর মাছের খাবার ফেরত দিতে বলে, কিন্তু মা প্রথমে বক্সটা ধুয়ে দিতে বলে। হাসির সেটাই করলো। তারপর ফিরে এসে মাছের খাবারটা এদিক ওদিক খুঁজতে থাকে। তখনই মায়ের কাছে জিজ্ঞেস করে জানতে পারে যে মা সব খাবার একেবারে মাছকে দিয়ে দিয়েছে। সেটা শুনে হাসির একেবারে অবাক হয়ে গেল, কারণ একবারে এত খাবার দিলে মাছ সব মরে যাবে। কাঁদতে কাঁদতে সে দৌড়ে গেল তার মাছের পুকুরের কাছে আর দেখে সত্যি মাছগুলো মারা গেছে। মা পরে এসে সান্ত্বনা দিতে চেষ্টা করে। মা তো জানতো না এমন হবে। তারও অনেক দুঃখ হলো। হাসির কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। দুঃখে মায়ের হাত ঠেলে সরিয়ে সে ওখান থেকে চলে যায়। এবার দৃশ্য চলে যায় যখন হাসির বড় হয়ে গেছে আর স্কুলের সবচেয়ে বড় ক্লাসে পড়ে। ছোট ভাই নাসিরও একই স্কুলে পড়ছে। নাসিরের একটা অ্যাকোরিয়াম আছে, সেটাতে সে মাছকে যত্ন নিচ্ছিল। এর মধ্যে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লেগে যায়। নাসির তাদের বাবার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে, তাই হাসির তার উপর ক্ষেপে এক প্রকার মারামারি শুরু করে। তাদের মা ছুটে আসে তাদের ঝামেলা থামাতে। সেও রাগ করে বলে, তোরা এত ঝামেলা কেন করিস? পাশের বাড়ির অ্যালেন আর আসনাকে দেখ, তারা কত ভালো, কোনো ঝামেলা নেই। অন্যদিকে অ্যালেনের বাড়িতেও ব্যাপারগুলো আরও মারাত্মক। অ্যালেন আর তার বোন আসনা তো সবসময় ঝগড়া করতেই থাকে।
আজও দুই ভাই বোন ঝামেলা করছিল আর তাদের মা এসে থামায়। যাই হোক, সেদিনের ঝগড়া শেষ হয়ে অ্যালেন আর হাসির সরাসরি স্কুলের দিকে চলে গেল। ওরা দুজন একই ক্লাসে পড়ে আর ওরা বেস্ট ফ্রেন্ডও। হাসির স্কুলের একটা মেয়ের উপর ক্রাশ আছে, তার নাম শায়লা, কিন্তু হাসির ওর কাছে কিছুই বলতে সাহস পায় না। তবুও হাসির সবসময় ওর আশেপাশেই থাকে। তাদের স্কুলে মুজিব নামের একটা স্যার ছিল, কিন্তু বাচ্চারা তাকে মোটেই পছন্দ করতো না, কারণ সে বাচ্চাদের সঙ্গে শত্রুতামূলক আচরণ করত। একদিন অ্যাসেম্বলিতে হাসির শায়লার দিকে তাকিয়েছিল। অ্যালেন বলে, সাহস থাকলে মনের কথা বলতেও পারিস। ক্লাসের প্রায় 150 ছেলে ওর পেছনে ঘুরে, তুই না বললে পাখি উড়ে যাবে। এসব শুনেও হাসির সাহস পায় না। এভাবে আমরা লুকিয়ে লুকিয়ে হাসিরের শায়লার পিছু নেয়া ইশারা করার মধ্যে লুকোচুরি প্রেম দেখতে পাই। অ্যালেন অনেকবার হাসিরকে সাহস করে এগিয়ে যেতে বললেও কেন যেন হাসিরের সাহস পায় না। আরেকদিন অ্যাসেম্বলিতে মুজিব স্যার তার সেই ছেলে মেয়েদের আলাদা থাকা নিয়ে ভাষণ দিতে থাকে, আর তখন অ্যাসেম্বলিতে থাকা কিছু বাচ্চা ধীরে ধীরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে। সে আবার অ্যালেনের বোন আসনার পড়ে যাওয়া দেখে অ্যালেন ও হাসির চিন্তা শুরু করে। তখন আবার আজিন নামের এক ছেলে তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল, মানে আসনা হচ্ছে তার ক্রাশ। হাসির আর অ্যালেন সেটা শুনে বেশ রেগে যায়। তারপর একটু অজ্ঞান হবার ভান করে আজিন আসনার কাছে গিয়ে বসে পড়ল। টুকটাক কথা বলে পটাতে শুরু করে, কিন্তু কাজ হয় না। আজিন তার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু হাসির আর অ্যালেন এটা খেয়াল করেছিল। একদিন এই ব্যাপারে স্কুলের টয়লেটে হাসির আর অ্যালেন মিলে আজিনকে ভালো করে ধুলাই দেয়। আজিন আবার বাথরুমের দেয়ালে তার আর আসনার নাম লাভ চিহ্ন দিয়ে লিখেছিল। আসলে ছেলেরা অন্যের বোনের সাথে লাইন মারতে পারে ঠিকই, আবার তাদের বোনের প্রতি কেউ লাইন মারতে চাইলে তখন আবার খেপে যায়। সেটা কিন্তু ট্রু। সেই সূত্র ধরেই এখন আজিনকে আচ্ছা মতো পিটায় তারা। এই ঘটনার পরে আরেকটা ছেলে হাসিরকে এসে বলে, তুমি আজিনকে মেরেছো নাকি? জানো ওর বড় ভাইকে, বড় ভাইয়ের বন্ধুকে? হাসির বলে, সে যেই হোক, আসলে দেখা যাবে। এবার আজিনের বড় ভাই সাজিন আর তার বন্ধু বিনায়ক চলে আসে। আজিন এখানে অস্বীকার করে যে সে আসনাকে জানে। এবার তো দুই পক্ষের কথা কাটাকাটি থেকে হাতাহাতি মারামারি পর্যায়ে চলে যায়। তখন সেটা বড় ব্যাপার হয়ে যায়। মারামারির মধ্য দিয়ে শেষমেশ মুজিব স্যার এসে সবাইকে মারতে। সেটা ছিল শুধু শুরু মাত্র। তারপর থেকে ওই দুই গ্রুপের মধ্যে সবসময় ঝগড়াই চলছিল। একসময় স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়ও ঝগড়া মারামারি হয়, আর তখন মুজিব স্যার এসে সবাইকে আবার মারধর করে। শেষে প্রিন্সিপালের রুমে তাদেরকে ডাকা হয়, এমনকি ওদের প্যারেন্টসদেরকেও ডাকা হয়েছিল। প্রিন্সিপাল বলে, তোমরা এভাবে সব মারামারি করছো, সবাইকে টিসি দেওয়া হবে। এটা ছিল সাজিন এবং আজিনের ব্যাপার, কিন্তু তাদের বাবা বিনায়ক আর অন্যদের দোষ দিচ্ছিল। কিন্তু বিনায়কের বাবা সেটা মানেনি। নিজের ছেলেকে সে সাপোর্ট করেই কথা বলল। যাই হোক, ওই সময় সবাইকে সাবধান করে দেওয়া হলো। ওই দিন বাড়ি ফিরলে বিনায়কের বাবা বিনায়ককে বলে, সাজিন আর অন্যদের সাথে ঘোরার কোনো দরকার নেই, কিন্তু বিনায়ক সেটা শুনতে রাজি ছিল না। বিনায়কের সবচেয়ে ভালো বন্ধু ছিল বাবা, কারণ তার মা ছোটবেলায় মারা যায়। বাবা একাই ছেলেকে বড় করেছিল। তো তাদের স্কুলের কাছে কুট্টেতান নামের একটা লোক ছোট একটা জুসের দোকান চালায়। কুট্টেতানের দোকানটাই ছিল তাদের সবার আড্ডার জমজমার জায়গা, কিন্তু ওই দিন ঘটনার কারণে সাজিন বিনায়কের সঙ্গে যোগাযোগ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সাজিন অবশ্য পড়াশোনার কাজে ব্যস্ত ছিল। আজিন তখন বিনায়কের সঙ্গে যোগ দিল, যার ফলে বিনায়ক আর আজিন খুব কাছের বন্ধু হয়ে গেল। এর মাঝে একটা সিনেমার রিলিজ হওয়ার সময় আসে। প্রচণ্ড ভিড় টিকিটের জন্য। আজিন আর বিনায়ক টিকিট নিতে লাইনে দাঁড়িয়েছিল। আমিন নামের আরেক ছেলে আর তার দলও সিনেমা দেখতে এসেছে, কিন্তু তারা টিকিট নিতে লাইনের পিছনে ছিল। সেই সময় অনেক দেরি হয়ে যায়। অ্যালেন আর হাসিরও ওদিকে আসছে। আজিন আর বিনায়ক ওদের দেখে বুঝে যায় ভিড় বেশি হওয়ায় টিকিট পাবে না। আবার দুই দলের মধ্যে দ্বন্দ্বও ছিল। হাসিররা ব্ল্যাক মার্কেটে টিকিট নিতে দাঁড়ালো। তারা খুঁজতে লাগলো। এদিকে আজিন আর বিনায়ক মিলে টিকিট দেওয়ার ব্যবস্থা করবে ভাবে। নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে চায় আর কি। ওরা তাদের কাছে জিজ্ঞেস করলো। অ্যালেন একটু ভেবে বলল, টিকিট পাওয়ার জন্য রাস্তা নেই, তাই তারা রাজি। কিন্তু আমিন আর তার দলকে আরও পেছনে যেতে হবে। হাসিররা এলে তাই তারা ঝামেলা শুরু করে। আমিন আর ওর দল বিনায়ক আর আজিনের সাথে মারামারি শুরু করে। হাসির অ্যালেনও যোগ দেয়। শেষমেশ পুলিশ এসে সবাইকে ধরে লাইনে দাঁড় করিয়ে দেয়। এভাবে টিকিট কেটে সবাই সিনেমা দেখতে ভেতরে ঢুকলো। থিয়েটারে আওয়াজ হুল্লোড় শুরু হলে পুলিশ চলে আসে আর তাদের জিজ্ঞেস করে, কিন্তু থিয়েটারে অন্ধকারের আড়ালে সবাই মিলে পুলিশকে বকাঝকা করে মজা নিতে থাকে। এভাবে অনেকক্ষণ চলে। বারবার আলো জ্বালিয়েও ধরতে পারে না যে কারা এই বাজে কথাগুলো বলছে। অন্য উপায় না থাকায় পুলিশকে বাইরে বেরিয়ে যেতে হয়। কিন্তু সিনেমা শেষ করে বেরিয়ে আসার সময় দেখা গেল অনেককেই পুলিশ ধরে মারধর করে। আমিনের দল ফেঁসে যায়। এই ঘটনায় হাসির, অ্যালেন, বিনায়ক আর আজিন তাদের বাইকে চেপে সেখান থেকে পালিয়ে যায়। সেটাই ছিল তাদের বন্ধুত্বের শুরু।
পরে সবকিছুতেই তারা চারজন মিলে একসাথে ছিল, সব কাজ তারা একসাথে করতো, একসাথে খেলাধুলা, ঘোরাফেরা, সবকিছু। আজিন আসনার প্রতি তার অনুভূতি ভুলে তাকে বোন ডাকতে শুরু করে। এদিকে অ্যালেন ক্লাসের একটা মেয়ের সঙ্গে প্রেম করছিল। হাসির শায়নার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু সে কোনো পজিটিভ রেসপন্স পায়নি, তাই ভয় পেয়ে গিয়েছিল। সে তার প্রেমের কথা বলতে পারেনি। মুজিব স্যার যথারীতি বাচ্চাদের মারধর করা চালিয়ে যেতে থাকে। স্কুলে একটা ভালো স্যার আছে, তার নাম মনোজ। বাচ্চাদের এভাবে মারধর করা আর অযথা বকাবকি করা মনোজের ভালো লাগে না। মুজিবকে তিনি অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু মুজিব তার নিজের যুক্তি দিয়ে মনোজের কথাগুলো অস্বীকার করে। এই মাঝেই ছোটোখাটো সমস্যার কারণে হাসির আর তার দল স্কুলের আরেকটা টিমের সাথে ঝগড়া শুরু করে। অনেক জায়গায় তাদের মধ্যে মারামারি হয়। হাসির আর তার দল সবসময় বিনায়কের বাড়িতেই জমায়েত হতো। বিনায়কের বাবা যেন তাদের জন্য বড় ব্যাপারই না, তারা তাদের আড্ডা, মজা, ফান নিয়ে থাকে। এভাবে কিশোর বয়সের মজার মজার ঘটনা নিয়ে তাদের জীবন এগিয়ে যাচ্ছে। একদিন সাজিন এর ক্লাসমেট কৃষ্ণপ্রিয়ার বাবা তাদের বাড়িতে আসে। সাজিন তো মেয়েটাকে দেখে ক্রাশই খেয়ে গিয়েছিল, মানে প্রেম হয়ে যাবে এমন অবস্থা। কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো। সাজিনের বাবা কৃষ্ণপ্রিয়ার বাবার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, অনেকবার চাইলেও দেয়নি, তাই সে টাকা নিতে এসেছিল। ওদিকে সেখানে সমস্যা হওয়ায় কৃষ্ণপ্রিয়ার সামনে সাজিন বিশাল লজ্জা পায়। তারপর তাদের বাড়িতে রাতে একটা আলোচনা হয়। সাজিন আর আজিনের বাবা বলে সাজিনের এবার তার থেকে সংসারের দায়িত্বটা নেওয়া উচিত, কিন্তু সাজিন ভালো করে পড়াশোনা করতে চায়। উচ্চ মাধ্যমিক পাশ করে ভালো কলেজ ভার্সিটির জন্য রেজাল্ট তার হবে না, আর সেটাও যদি টেনে মেনে শেষ করতে পারে সরকারি চাকরি সে কোনোভাবেই পাবে না। তাই বাবা বলল সাজিন যাতে দুবাইতে চলে যায়, তার চাচার কাছে গিয়ে কাজ করে। সাজিনের মা এই কথা মানতে চায়নি, তারা চেষ্টা করেও পারেনি, কারণ তার বাবা সিদ্ধান্তে অটল ছিল। বাড়ির সমস্যাগুলো দেখে সাজিন মন থেকে শেষে সম্মতি দিল। বাবাও খুশি হলো যে ছেলেটা অন্তত এবার সংসারের হাল ধরবে, কিন্তু সাজিন তো অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছে। এদিকে অ্যালেনের বাবার কাছে এলাকার এক হুজুর এসে বলে তখন অবধি অ্যালেনের মুসলমানি করায়নি, অথচ বয়স 18 হতে চলল। এত বয়স হলেও সেটা করতেই হবে। আর সেখানকার হুজুর হজে যাচ্ছেন, যাবার আগে এই কাজ না করে গেলে শান্তি পাবেন না। কিন্তু সরাসরি মুখোমুখি হলে অ্যালেন সেটা মেনে নেবে না। শেষে তারা একটা প্ল্যান করে। ওরা তো সবসময় বিনায়কের বাড়িতেই আড্ডার জন্য আসে, তখন প্ল্যান করে ধরার ব্যবস্থা করলো। একদিন বিনায়কের বাড়িতে একটা ডিভিডি প্লেয়ার নিয়ে এলো। এই বয়সের ছেলেরা টুকটাক অ্যাডাল্ট কিছু দেখবে এটাই আশা করছিল। তাদের প্ল্যান অনুযায়ী বাড়ির বড়রা বাড়িতে থাকবে না বলে ঘোষণা দেয়। বিনায়ক এটা তার বন্ধুদের জানায় আর প্ল্যান মতন সবাইকে আসতে বলে। পরদিন তাদের বাবারা বাইরে অপেক্ষা করছিল। তারা ভাবে একটা অ্যাডাল্ট ফিল্মের ক্যাসেট নিয়ে তারা ওই বাড়িতেই জমায়েত হবে। এবার বিনায়কের ফোন এলে হাসির আর তার দল মদ সহ এসে পৌঁছালো, কিন্তু অ্যালেনকে তাদের মধ্যে কেউ দেখতে পেল না। তখনই অ্যালেন তার প্রেমিকার সঙ্গে আসে। সেটা দেখে তার বাপচাচারা একেবারে স্তম্ভিত হয়ে যায়। মানে এরা এত উপর পর্যায়ে চলে গেছে যে মেয়ে নিয়ে এসেছে, অথচ এখানে তো এটা কিছুই হবে না। মদের আসর বসাবে তারা, আর অ্যালেন তার প্রেমিকার বার্থডে পালন করতে এনেছিল। কিন্তু এদিকে তাদের বাবারা নিজেদের সঙ্গে থাকা লোকজনকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে ড্রিঙ্কস করতে বসা ছেলেদের হাতে নাতে ধরে ফেলে। অ্যালেনকে খুঁজতে গিয়ে দেখলো যে সে আর তার প্রেমিকা সেখানে এক রুমেই ছিল, কারণ তারা বার্থডে সেলিব্রেট করতে কেক সহ বসেছিল। তাড়াতাড়ি তার বাবা তার দল দরজায় এসে ঘুরে ভেতরে ঢুকে অ্যালেনকে ধরে ফেলে। এরপর অ্যালেনের প্রায় জোর করে মুসলমানি করানো হয়, আর তার বাবা বড় ধুমধাম অনুষ্ঠান করেছিল। সবাই আসে, আপ্যায়ন হয়। আজিন, বিনায়ক, হাসির প্রথমে ইতস্তত করলেও পরে ঠিকই খাওয়া দাওয়া করে আর অ্যালেনের সাথে মজাও করে এটা নিয়ে। মানে এত বয়স করে মুসলমানি করার পর যা হয় আর কি। এই বয়সে এসে অ্যালেনও বেশ লজ্জায় পড়ে যায়, আর তার গার্লফ্রেন্ড তো আরও ইতস্তত করে এটা নিয়ে। কিছুদিন পর স্কুলে একটা সমস্যা হয়, যেখানে স্কুলের সিঁড়ির নিচে দুই ছেলে মেয়ে কথা বলছিল। মুজিব স্যার ওদের হাতে নাতে ধরে জিজ্ঞেস করতে শুরু করে। ছেলেটা বলে ওই মেয়েটির থেকে বই নিতে এসেছিলাম, কিন্তু মেয়েটির হাতে থাকা মোবাইলটা স্যার আর সঙ্গে থাকা টিচার দেখলো। তারপর ওদের প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়া হলো। মুজিব স্যার বেশ কড়া ধরনের, বললেন ওদের প্যারেন্টসদের খবর দিতে হবে, ওদের প্রেমের ব্যাপারটা জানানো দরকার। মেয়েটির ফোনে এই ব্যাপারে প্রমাণও ছিল। মেয়েটা আর ছেলেটা অনেক রিকোয়েস্ট করছিল। তারা কেঁদে কেঁদে রিকোয়েস্ট করে। তখনই মুজিব স্যার একটা শর্ত দেয়, তাদের প্রেমের কথা বাড়ির লোকদের জানাবে না, বদলে তারা স্যার যা বলবে তাই করতে হবে। তাদের ক্লাস আর স্কুলে কারা মোবাইল নিয়ে আসে আর কারা কার সাথে প্রেম করে সবকিছু স্যারকে জানাতে হবে। ভয় পেয়ে যাওয়া ওই দুই ছেলে মেয়ে রাজি হয়ে যায়। এরপর ওদের নিয়ে স্কুলে তাদের ক্লাসেই এক এক করে সবাইকে ডেকে ধরতে বলে। হাসিরের ক্লাসেই ওই মেয়েটা পড়তো, তাই এবার হাসির আর শায়ানাও ধরা পড়ে, কারণ শায়ানাই হাসিরকে ধরিয়ে দেয়।
যারা মোবাইল আনতো এবং যারা প্রেম করত তাদের অনেককেই ধরা হয়। শায়না যখন ইঙ্গিত করেছিল হাসিরের প্রতি, হাসির প্রথমে একেবারে চমকে উঠেছিল। তারপর বুঝতে পারল এতদিন শায়নাও হাসিরকে লক্ষ্য করেছিল, শায়নাও হাসিরকে পছন্দ করত। বাকিরা এটা নিয়ে ভয় পেয়েছিল, কিন্তু শায়না যে ওকে পছন্দ করত এটা জানতে পারাই হাসিরের জন্য অনেক বড় ব্যাপার ছিল। ওদের প্রিন্সিপাল রুমে নিয়ে যাওয়া হয়, আর তখন একটা ব্যাপার বেরিয়ে আসে। কিছু ছেলে মেয়ে ক্লাস বাদ দিয়ে সিনেমা দেখতে গিয়েছিল। সেই গ্রুপে অ্যালেনের বোন আসনাও ছিল। তার প্যারেন্টসকে সেখানে ডাকা হয়। মুজিব স্যার তখন খুব খারাপ ভাষায় ছেলে মেয়েদের নিয়ে কথা বলছিল। গার্ডিয়ানরা লজ্জায় মাথা নিচু করেছিল। আসনা কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। তার বাবা মুজিব স্যারকে বলল এবারের মতো ক্ষমা করে দিন। মুজিব স্যার এতটা খারাপভাবে বলছিল যেন গার্ডিয়ানদের কোনো দায়িত্বই নেই, তারা নিজেরাই স্কুলে ছেলেমেয়েদেরকে ছেড়ে দিয়ে যায়। সে বলে যারা স্কুল বাদ দিয়ে এখন সিনেমা দেখতে গিয়েছে তারা পরদিন হোটেলে যাবেন, এর গ্যারান্টি কি? এমন কথাও সে বলে ফেলে। তার কথাগুলো শুনে হাসির আর অ্যালেন যারা চুপচাপ দাঁড়িয়েছিল তখনই মুজিব স্যারকে ধরে ধাক্কা মারে। মনোজ স্যার হস্তক্ষেপ করলো আর তাদের সরিয়ে নিল। প্রিন্সিপাল বললেন ওদের সবাইকে স্কুল থেকে বের করে দিতে হবে। শিক্ষকদের ওপর হাত তোলে, তাই ওরা এখানে পড়ার যোগ্য না। কিন্তু মনোজ স্যার বাচ্চাদের সাপোর্ট করে বললেন শিক্ষকরা নয়, শুধু মুজিব স্যারকেই ওরা হাত দিয়েছে, এটা তার স্বভাবের কারণে হয়েছে। কিন্তু মুজিব স্যারের ঝাড়ি খাওয়ার ভয়ে অনেক শিক্ষক মুজিব স্যারকে সাপোর্ট করতে শুরু করলো আর বাচ্চাদের উপেক্ষা করলো। প্রিন্সিপাল বলে বাচ্চাদের বের করে দেওয়া হবে। তখন হাসির আর অ্যালেন প্রিন্সিপালের রুম থেকে বাইরে চলে আসে। আসনার বাবাকে বলা হয় মেয়ে আর কোনো সমস্যা করবে না, লিখে আনলে তাকে এখানে পড়াতে পারবে। প্রিন্সিপাল রেগেছিল। হাসনার বাবা রাজি হয়, কিন্তু তারপরও অনেক দুঃখ নিয়ে সেটা সে লিখে দিতে রাজি হলো। অন্যদিকে হাসির আর তার বন্ধুরা সেই কুট্টেতানের জুসের দোকানে গিয়েছিল। সিগারেট খাওয়ার জন্য তারা ওখানেই জমায়েত হতো। সিগারেট চাইলে কুট্টেতান বলে তার কাছে সিগারেট ছিল না। তখন তারা জিজ্ঞেস করে অন্য কোথাও আছে কিনা। তখন কুট্টেতান জানালো সে যে নেশা জাতীয় জিনিস বিক্রি করে, চাইলে তারা টেস্ট করতে পারে। তারা অনিচ্ছা সত্ত্বেও পানিতে গোলানো সেই নেশার ওষুধ খেয়েই ভাগ করে নেয়। এটা খাওয়ার পর তাদের মাথা ঘুরতে শুরু করে। অন্যদিকে আসনাকে নিয়ে তার বাবা বেরিয়ে যাচ্ছিল। বাইরে থাকা বাচ্চারা আসনাকে এবং অন্যদের খুব বাজেভাবে ইশারা মন্তব্য করছিল। লজ্জা সহ্য করতে না পেরে সে একটা মুহূর্তের জন্য ছাদ থেকে লাফ দেওয়ার কথা ভাবল। এদিকে আসনাকে ট্রল করার সেই খবরটা কুট্টেতানের দোকানে মাদক সেবন করার সময় হাসিরের গ্যাংয়ের কাছে তার এক ক্লাসমেট পৌঁছে দেয়। তারপর আর বলতেই হয় না, মাদকের কারণে মাতাল অবস্থায় তারা পাগলের মতো স্কুলের দিকে দৌড়ে যায়। কিন্তু আসনার বাবা মেয়েকে সাপোর্ট দিয়ে নিজের মেয়েকে ধরে নিয়ে আসে। তবে হাসির সেখানে গিয়ে ওই ছেলেদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। এখানে সাধারণ কোনো ফাইট হয় না, যা ঘটলো সেটা একেবারেই মারাত্মক আর জোরালো একটা ব্যাপার ছিল। যে যাকে পারছে সেভাবেই মারছে, আর হাসিরের দলের তো নেশার ঘোট চলছিল, তাই তারা কি করছিল হয়তো তাদের হিতাহিত জ্ঞানও ছিল না। শেষ পর্যন্ত ফাইট থামানোর জন্য শিক্ষকরাও নামলো, কিন্তু ধরে সারতে পারল না। এক পর্যায়ে বিনায়ক অন্য কাউকে মারতে গিয়ে মনোজ স্যারকে আঘাত করে বসে, আর তিনি রক্তাক্ত অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সবাই চমকে গিয়ে মারামারি থামিয়ে দেয়। ঘটনা বহুদূর চলে যায়। পুলিশ যখন হস্তক্ষেপ করে সবাইকে ধরে নিয়ে যায়। যারা মাদক বিক্রি করছিল তাদেরও ধরে ফেলা হয়। এসপি সেভিয়ার আলেকজান্ডার সরাসরি ওই মামলার দায়িত্ব নিয়েছিল। আলেকজান্ডার ওই মাদক বিক্রেতাকে ধরে এনে মারধর করে। সবকিছুর শুরু স্কুল থেকেই, তাই স্কুল থেকেই বিষয়টা মেটানোর সিদ্ধান্ত নেয় আলেকজান্ডার। তারপর স্কুলের ছেলেদের সঙ্গে একটা মিটিংও করার কথা ভাবে। সে স্কুলে গিয়ে ইমোশনাল হয়ে যায়। এত বছর পরে স্কুল লাইফে আসতে পেরে ভালোই লাগে, কিন্তু বাথরুমে গিয়ে সে বিভিন্ন কথা লেখা দেখতে পায় আর বুঝতে পারে স্টুডেন্টদের মনোভাব আর স্যাররা কেমন। শেষমেশ আলেকজান্ডার নিজেই হস্তক্ষেপ করে বলল বাচ্চারা আসক্ত হয়ে পড়ার জন্য অভিভাবক আর শিক্ষক উভয়ই দায়ী। হসপিটালে আহত মনোজ স্যারও হাসিরের দলের সাথে কথা বলে। সে বলে এইসব ব্যবহার করে জীবন নষ্ট করা উচিত না, আর মনোজ স্যার বাচ্চাদের শোধরানোর সুযোগ দিতে চায়। তবুও এইসব জানার পরেও মুজিব স্যার থামেনি। সে তো বাচ্চাদের আর তার গার্ডিয়ানদের দোষ দিতেই থাকে। আলেকজান্ডার এক পর্যায়ে মুজিব স্যারের নাম বলে। মুজিব স্যার ভাবে সে তো বেশ পপুলার, সবাই মনে হয় তার প্রশংসা করে, তাই পুলিশ তাকে চেনে। কিন্তু আলেকজান্ডার বলে এতটা ভালোর জন্য পপুলার না তিনি। পরে তাকে বাথরুমে নিয়ে লেখাগুলো পড়ালে মুজিব স্যার বুঝতে পারে পুলিশ কিসের ইঙ্গিত দিয়েছিল। তাতে মুজিব স্যার একদম চুপ হয়ে যায়। আলেকজান্ডার জিজ্ঞেস করে গার্ডিয়ানরা স্কুলে বাচ্চাদেরকে পাঠায় টিচারদের ভরসায়, টিচাররা তাদের শেখাবে। প্রিন্সিপালকে জিজ্ঞেস করা হয় এখানে বাচ্চাদের বিকাশের জন্য কি করা হয়। টিচাররা পিটি আর সকলের প্রার্থনার কথা তোলে। আলেকজান্ডার বলে এটা কি ধর্মীয় বিকাশের জায়গা? বাচ্চারা অবসরে যদি মাঠে খেলাধুলা না করতে পারে তাহলে এসব আশেপাশের নেশা করতেই যাবে। স্কুলের মাঠে দেখা যায় সেখানে অনেক সংগঠন মঞ্চ সাজিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে। বাচ্চাদের খেলবার জায়গা নেই। স্কুল গ্রাউন্ডেই খেলতে পারলে তো ভালো হতো, কিন্তু পুরো স্কুল গ্রাউন্ডের পাশেই বাস পার্ক করা, তাই
বাচ্চারা অবসরে কোথাও গিয়ে বসে থাকতে বললে ওরা তো নেশার ওষুধ নিয়েই বসে থাকবে। এমন কাজের জন্য এসপি আলেকজান্ডারের জোরালো সমালোচনা করলেন। এরপর বলে, স্কুলের মাঠের স্কুলের বাসগুলো এভাবে পার্ক করা উচিত না, আর শিশুদের খেলাধুলার সুযোগ দেওয়া উচিত। সে যুক্তি দিল, না হলে স্কুল আর শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানালো। অবশেষে আলেকজান্ডার নিজেই একটা সিদ্ধান্ত নিয়ে এবারের জন্য বাচ্চাদের সতর্ক করে দেয়, আর সামনে বাচ্চাদের পরীক্ষা দিয়ে দিতে হবে এটাও বলে। স্কুলের সবাই সেটা মানতে বাধ্য হয়। এই সময় আলেকজান্ডার বাচ্চাদের আলাদা করে ভালোভাবে বুঝিয়ে বলে নেশার ওষুধ কীভাবে তাদের জীবনকে কতটা খারাপভাবে প্রভাবিত করে, আর এটা তাদের জীবনটাই অ্যাকচুয়ালি শেষ করে দিতে পারে। তবে সমস্যা এখানেই শেষ হয় না। এরপর অ্যালেনের প্রেম শেষ হয়ে গেল। হাসিরের প্রেমিকার ব্যাপারে কোনো খবরও নেই। গ্রামেও তাদের সবাইকে খারাপ নামেই ডাকা হয়। তারা মোটামুটি মাদকাসক্ত বাচ্চাদের মতো হয়ে গেছে। সে মাদক নিক আর না নিক, সব দিক থেকে গ্রামেও তারা একাকী হয়ে পড়ল। শেষ পর্যন্ত সব অপমান আর অবজ্ঞা তাদের দুর্বল করে দিয়েছিল। ঠিক তখনই বিনায়কের বাবা রাজন সবাইকে একত্র করে ধরে নিয়ে বসে উপদেশ দিল। সবাইকে বলছে, এইভাবে বসে থাকলে চলবে না, সময়কে কাজে লাগাও, যতটা সম্ভব পড়াশোনা করো আর একটা ভালো চাকরি করো। ওরা সেটা সিরিয়াসলি নিয়েছিল। তারপর থেকে যতটা পারত তত কঠোর পরিশ্রম করত। এভাবে দিন কয়েক কেটে গেল। অবশেষে রেজাল্টের দিন আসলো। রেজাল্ট এলেই তাদের সেই জায়গা থেকে অন্য কোথাও চলে যেতে হবে, এটাই ছিল তাদের লক্ষ্য। প্রধানত ইউকে ছিল তাদের টার্গেট। বিনায়কের বাবা রাজন ওদের সব খবর নিতে বাইরে গিয়েছিল। রেজাল্টে যদি ওরা জয়ী হয় তাহলে রাজনের প্ল্যান ছিল তাদের বড় পোস্টার করে গ্রামে দেখানোর, যাতে ওদের উপর থেকে খারাপ চাপও সরে যায়। 4 জন রেজাল্টের জন্য অপেক্ষা করতে থাকে। পরীক্ষায় ফেল করলে কি হবে সেটা ভাবতে থাকে। হাসির বলছিল, যে যাই ফেল করুক না কেন, আমি তো জিতে ইউকেতে যাব। অবশেষে রেজাল্ট আসে। রেজাল্টে হাসির ছাড়া সবাই পাশ করে যায়, হাসির একাই ফেল করে। তাই সবাই বলে, হাসির তো যাবে না, আমরা সবাই ইউকেতে যাব। বিনায়কের বাবা পোস্টারে 4 জনকেই ছাপিয়েছিল। এখন হাসির ফেল করে গেছে, এবার কি করবে ভাবতে থাকে। পরে তো পোস্টার কেটে হাসির ছবি চিরে ফেলে হয়েছিল। পোস্টার রাস্তার উপর বসানো হয়েছিল আর বন্ধুদের পক্ষ থেকে হাসিরকে সান্ত্বনা দিচ্ছিল। হাসির তো মনে মনে অনেক দুঃখ কষ্টে মরে যাচ্ছে। এরপর যারা পাশ করে গেছে সবাই ইউকে যাওয়ার জন্য টাকা আর অন্যান্য ব্যাপার নিয়ে বাড়িতে কথা বলতে শুরু করে। কিন্তু ভাবার মতো সহজ ছিল না ব্যাপারগুলো। অ্যালেনের ব্যাপারে, অ্যালেনরা ভাড়া করে থাকে, তাদের কাছে বেশি কোনো সম্পত্তি বা টাকাও নেই। হাসিরের ব্যাপারে খোঁজ নিতে অন্য কোনো উপায় ছিল না। হাসিরের মামা হাসিরের ফেইলের জন্য তাকে দোষারোপ করতে থাকে। ইউকে যাওয়ার স্বপ্নের জন্য হাসিরকে কথা শুনিয়ে দেয় আর তার পরিবারের লোকজনকে নিয়ে ঠাট্টা করে। সে বলে হাসিরের ইউকে যাওয়া সম্ভব না। তারপর হাসির আর তার বন্ধুদের ফোন করতে থাকে এবং কাঁদতে কাঁদতে বলল, তোমরা যেও না। কিন্তু তারা যেভাবেই হোক দেশের বাইরে চলে গিয়ে বাঁচতে চাইল। কেউই হাসিরের কথা শুনতে এখন রাজি না। অবশেষে যখন আর কোনো উপায় ছিল না, ঠিক তখনই অ্যালেনের হঠাৎ তার দাদির কথা মনে পড়ে। তার কাছে বেশ ভালোই সোনা আছে, সেগুলো বিক্রি করতে পারলেই বিদেশের টাকার জোগাড় হয়ে যাবে। অ্যালেন দাদিকে বাড়িতে ডেকে নিয়ে খুব সুন্দরভাবে তেল দিতে শুরু করলো। উদ্দেশ্য একটাই, সোনাগুলো হাত করা। অন্যদিকে বিনায়কের বাবা রাজন তার বড় ভাইয়ের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন, কিন্তু বড় ভাই সাহায্য না করে উল্টো রাজনের সামনেই বিনায়ককে দোষ দিতে শুরু করলো। তিনি বললেন, তোমার ছেলে চোরাচালান আর যে গাঁজাখড়ি করে বেড়াচ্ছে, আমার কাছ থেকে সাহায্য চাওয়ার কি দরকার? এমন কথা রাজন সহ্য করতে পারলেন না। তিনি রেগে গিয়ে তার বড় ভাইকে বললেন, আমার যা কিছু আছে সব বিক্রি করে দিয়ে হলেও আমি ছেলেকে ইউকেতে পাঠাবো। এই বলে তিনি বিনায়ককে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আজিন এদিকে তার বাবার সামনে বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। তার ইচ্ছা ছিল ইউকেতে যাওয়ার, বাবাকে সে কথা বলেছিল, কিন্তু তার বাবা সরাসরি দুবাইতে থাকা বড় ছেলে সাজিনকে ফোন করে। তিনি সাজিনকে বলে যেন দ্রুত ওখানে কোনো কাজের ব্যবস্থা করে আজিনকে নিয়ে নেয়। সাজিন ফোন শুনে তো অবাক হয়ে যায়, কিন্তু বাবার মুখের ওপর কিছু বলতেও পারে না। তারপর সাজিন তার ছোট ভাই আজিনকে একটা মেসেজ পাঠায়, তুই এখানে একদমই আসিস না, ওখান থেকে যেটুকু শিখবি তাতেই চলবে, এখানে এসে কি করবি? মেসেজটা পড়ে আজিন ভীষণ রেগে যায়। সে মনে করে তার বড় ভাই সেখানে আয়েশ করছে আর তাকে নিতে চাইছে না। জেদ চেপে যায় তার মনে। সে ভাবলো দুবাইতে গিয়ে বড় ভাইকে দেখে নেবে। সেই জেদ থেকেই সে দুবাইতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এক এক করে সবাই বাইরে চলে যেতে শুরু করে। অবশেষে অ্যালেন আর বিনায়কের যাওয়ার দিন চলে আসে। হাসির আর দুইজনের বাবা ওদের বিদায় জানাতে চলে আসে। অ্যালেন আর বিনায়ক আলাদা হওয়ার সময় বাবা আর ছেলে দুজনেই কাঁদছিল। বিনায়কের বাবা ছেলেকে জড়িয়ে ধরলেন। হাসিরও 2 বন্ধুকে জড়িয়ে ধরে বিদায় দিল। অ্যালেন চেয়েছিল তার বাবাকে জড়িয়ে ধরতে, কিন্তু বাইরে তার বাবা তেমন ভালোবাসা দেখান না। তাই অ্যালেন কিছুটা লজ্জা পেয়ে পিছিয়ে আসে। আসলে অনেক ছেলেই সহজেই তার বাবাকে চাইলেই জড়িয়ে ধরতে পারে না। বিষয়টা অনেকের সাথে রিলেট করে। বিষয়টা যাদের সাথে রিলেট করে
তারা একটু কমেন্ট করে যাবেন। যাই হোক, এভাবেই ওরা তিনজন বিদেশে চলে গেল। আজিন যেখানে পৌঁছালো সেটা ছিল শ্রমিকদের থাকার ক্যাম্পের মতো একটা জায়গা। বেডের সবচেয়ে উপরের অংশটাই আজিনের কপালে জুটল। সেখানে অনেক বয়স্ক মানুষের সঙ্গে একই ঘরে তাকে থাকতে হতো। এদিকে অ্যালেন আর বিনায়ক ইউকেতে অনেক আশা নিয়ে এসেছিল, যদিও তারা ইংরেজি ভালো জানতো না। অ্যালেন বিনায়ককে বুঝিয়েছিল যে ক্লাসে বিদেশি হওয়ায় সবার সাথে কথা বলে ভালো ইংরেজি শেখা যাবে। তারা ভেবেছিল একই ক্যাম্পাসে থাকবে, কিন্তু বাস্তবে তারা আলাদা হয়ে গেল। দুজন দুই কলেজে, দুই জায়গাতে। কিন্তু কলেজে গিয়ে ওরা চমকে উঠল। ওরা যে কলেজে ভর্তি হয়েছে সেটা ওই শহরের সবথেকে খারাপ কলেজগুলোর মধ্যে একটা। সেখানে পড়তে আসা মানুষরা সবাই একটু অদ্ভুত ধরনের। এদিকে দেশে হাসির কোচিংয়ের জন্য একটা প্রাইভেট টিউশন ভর্তি করা হয়। সেখানে সে শায়নাকে দেখল। শায়না সেখানে ছোট বাচ্চাদের ক্লাস নিচ্ছিল। হাসির শায়নার মন পাওয়ার চেষ্টা করতে শুরু করে, কিন্তু শায়না তার সাথে বেশ রুক্ষ ব্যবহার করত। বিদেশে যারা গিয়েছিল তারা সবাই খুব কষ্টে দিন কাটাচ্ছিল। বিনায়ক আর অ্যালেন কোনো পার্ট টাইম জব খুঁজে পাচ্ছিল না। হাতের টাকা দ্রুত শেষ হয়ে আসছিল। বাড়িতে টাকা চাওয়ার কথা ভেবে তারা খুব টেনশনে ছিল। আজিনকেও লেবার ক্যাম্প থেকে তীব্র গরমে কনস্ট্রাকশন সাইটে কাজ করতে যেতে হতো। কাজের চাপে সে দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। বাকিরা সবাই খুশি আছে এমন অভিনয় করলেও আসলে কারোর মনেই শোক ছিল না। সবাই অনেক লড়াই করছিল। শেষমেশ কারোর সাহায্যে অ্যালেন একটা কাজ পেয়ে যায়। কাজটা ছিল বেশ কষ্টের, দুটো বদমেজাজি বয়স্ক মানুষকে দেখাশোনা করা। আর বিনায়কেরও একটা কাজ হলো একটা ঘোড়ার খামারে। খামারের মালিক সবসময় তার সাথে খারাপ ব্যবহার করত। এদিকে দেশে হাসির যেভাবেই হোক টাকা আয়ের জন্য ক্যাটারিং সার্ভিসে কাজ শুরু করে দেয়। অ্যালেনের কাজের জায়গায় ওই বয়স্ক মানুষগুলো সবসময় ঝগড়া করত। সেখানে অ্যালেনকে প্লাম্বিং আর ইলেকট্রিক্যাল কাজও করতে হতো। একবার কাজ সারানোর জন্য অ্যালেন বাইরে থেকে একজনকে ডেকে আনে। কল করার পর যে লোকটি এলো সে ছিল মাথা নেড়া এক যুবক। অ্যালেন তাকে এর আগেও অনেক কাজে দেখেছে, কখনো পানি, কখনো ইলেকট্রিক, এমনকি মালির কাজেও। অ্যালেনের মনে হতো লোকটি যেন কোনো অ্যাডাল্ট সিনেমার হিরো। লোকটির উপস্থিতি অ্যালেনের কাছে ভয়ঙ্কর স্বপ্নের মতো লাগতো। পরে রাস্তায় যখন লোকটির সাথে কথা বলার সুযোগ হলো তখন অ্যালেন বুঝতে পারল সে তাদের দেশ থেকেই এসেছে, কিন্তু তাদের কষ্টের জীবন চলতেই থাকলো। হাসির শায়নাকে পটাতে চেষ্টা করে যাচ্ছিল। শায়নার দিক থেকে কিছুটা পজিটিভ রেসপন্স থাকলেও সে হাসিরকে একদম কাছে ফিরতে দিচ্ছিল না। এভাবেই দিন কাটতে থাকে। হাসির ও তার বন্ধুরা ভিডিও কলের মাধ্যমে একে অপরের সঙ্গে সব কথা শেয়ার করত। অ্যালেন আর বিনায়কের যখন হাতে টাকা ছিল না তখন তারা দেখা করতে পারত না। হাসির একটা বুদ্ধি দিল, তোরা তো দুজনেই 6 কিলোমিটার হাঁটার ক্ষমতা রাখিস, তাই 6+6 মিলে 12 কিলোমিটার তো এমনিতেই পার হয়ে যায়। তোরা দুপক্ষেই এগিয়ে এসে মাঝপথে একটা কমন পয়েন্ট ঠিক কর, সেখানেই দেখা হবে। অ্যালেন আর বিনায়ক সিদ্ধান্ত তো নিল, কিন্তু দীর্ঘ পথ হেঁটে তারা ক্লান্ত হয়ে পড়ল। তবে অবশেষে অনেক কষ্ট করে হলেও তারা একটা বাস স্টপে দেখা করতে পারল। সেই বাস স্টপের একটা পিলারে তাদের দেখা হওয়ার স্মৃতি হিসেবে কিছু লিখে রাখলো। শত কষ্টের মাঝেও এই স্মৃতি তাদের মনকে একটু সান্ত্বনা দিবে। হাসির তখনও সংগ্রাম করে যাচ্ছিল। শায়না তাকে কিছুটা সাহায্য করছিল। একবার কথা বলার সময় হাসির শায়নাকে ইউকে যাওয়ার প্রস্তাব দেয়। সে বলল, তুমি IELTS করো, তারপর স্পাউস ভিসা নিয়ে আমার সাথে চলো। এটা শুনে শায়না রেগে গেল, তবে শেষমেশ জানালো যে সে ব্যাপারটা নিয়ে ভাববে। এদিকে আজিন লেবার ক্যাম্পে নিজের রুমে ছিল। সেখানে বেনি নামের একজন লোক ছিল যে সবসময় মজা করতে চাইতো আর সবাইকে ড্রিঙ্কস করতে উৎসাহিত করত। একজন লোক জোর করে আজিনকে একটু ড্রিঙ্কস করিয়ে দেয়, আর আজিন না বুঝে অনেক খেয়ে ফেলে। নেশার ঘরে আজিন এমন সব বাজে ভাষা ব্যবহার শুরু করে যে বেনি সহ সবাই অবাক হয়ে যায়। রুমের মধ্যে বড় ধরনের ঝামেলা তৈরি হয়, তবে রুমমেটরা মিলে বেনি আর আজিনকে আলাদা করে দেয়। অন্যদিকে গ্রামে হাসির একটা বিয়েতে ক্যাটারিংয়ের কাজ করছিল। সে সেখানে আমন্ত্রিতদের পাপড় দিচ্ছিল। আমিন আর তার দল সেখানে এক সারিতে বসে খাচ্ছিল। হাসির আর তার বন্ধুর সাথে আমিনের দলের আগে থেকেই একটা ঝামেলা ছিল। এখন হাসির সবাইকে সমান পাপড় না দিয়ে কম দেওয়ায় তারা রেগে গেল। ঠিক তখনই হাসির দেখলো কাছে গিয়ে শায়নাকে অনেকগুলো পাপড় দিয়ে দিল। আমিন আর তার বন্ধুরা এটা লক্ষ্য করছিল। শায়না ঘাবড়ে গিয়ে হাসিরকে ইশারায় নিষেধ করে। রাগে আমিন আর তার বন্ধু হাসিরকে চেপে ধরে। আমাদেরকে অর্ধেক পাপড় দিলি আর ওকে এত বেশি কেন? হাসির ঘাবড়ে গিয়ে শায়নাকে জিজ্ঞেস করলো, এটা যে তোমার ভাই, তা আগে বলবে না? বদলা নেয়ার জন্য হাসির তখন আমিনের পাতে আরও পাপড় দিয়ে ব্যঙ্গ করে বলল, শালাবাবুরা এবার পেট ভরে খাও। এটা শুনে রেগে ফেটে পড়লো আমিনের দল এবং হাসিরকে মারতে শুরু করলো। এক ঘুষিতে হাসিরকে তারা মাটিতে ফেলে দিল। মারামারি শেষে শায়না হাসিরের ওপর খুব বিরক্ত হলো। সে বলল, আমার বড় ভাইয়ের গায়ে হাত দিলে তোমার সাথে সম্পর্ক করার কোনো মানেই হয় না। এসব শুনে হাসিরও রেগেছিল। ঠিক তখনই বিনায়কের ফোন আসে। বিনায়ক খুব টেনশনে ছিল। জানালো তার বাবা অসুস্থ হয়ে সরকারি হসপিটালে ভর্তি। বিনায়ক অনুরোধ করলো হাসির যেন দ্রুত গিয়ে তাকে দেখে আসে।
হাসির শায়নার কথার উত্তর না দিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। হসপিটালে পৌঁছে জানতে পারে বিনায়কের বাবা আইসিইউতে আছে, তার লিভার সিরোসিস ধরা পড়েছে। সবাই বলাবলি করছিল যে লোকটা তো মদ খেত না, তাহলে এমন কেন হলো? পরে জানা গেল অসুস্থ হলে তিনি নিয়মিত প্রচুর আয়ুর্বেদিক ওষুধ খেতেন, যা হয়তো তার লিভার নষ্ট করে দিয়েছে। ডাক্তার জানিয়ে দিলেন এবার আর কিছু করার নেই। বিনায়ক আবার ফোন করে বাবার খবর জানতে চাইলে হাসির তাকে দুশ্চিন্তা করতে নিষেধ করলো। হাসির মিথ্যা করে বলল, কোনো সমস্যা নেই, আমি তো এখানে আছি, আমি তোমার বাবার সাথে কথা বলেছি, তিনি ভালো আছেন। বিনায়ক বাবার সাথে কথা বলতে চাইলে হাসির ডাক্তার ভেতরে আছেন বলে ফোন কেটে দেয়। ঠিক সেই মুহূর্তে অ্যালেনের বোনের ফোন আসে, জানালো জরুরি কাজ আছে। হাসির হসপিটালের লোকদের ওখানে থাকতে বলে অ্যালেনের বাড়ির দিকে রওনা হয়। যাওয়ার পথে হাসিরের ছোট ভাই নাসির বারবার ফোন করছিল। নাসির জানালো তার একটা জিনিস বাইকের ভেতরে আছে, তাই এখনই বাইকটা চাই। হাসির রেখে গিয়ে তাকে পরে দেখতে বলল। হাসির দ্রুত অ্যালেনের বাড়িতে গিয়ে দেখলো তার বাবা আহত অবস্থায় পড়ে আছে। হাসির জিজ্ঞেস করে তাকে কেন হসপিটালে নেওয়া হয়নি। অ্যালেনের বাবা বললেন সামান্য চোট লেগেছে, কিন্তু সেখানে উপস্থিত অন্য একজন হাসিরকে সরিয়ে নিয়ে সত্যিটা বলল, এটা দুর্ঘটনা ছিল না, নাসির আর আরেকটা ছেলে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছিল। হাসির এটা শুনে স্তম্ভিত হয়ে গেল। বাড়িতে ফেরার পথে নাসিরের ফোনের কথা মনে পড়ল। বাইকে কি এমন জরুরি জিনিস আছে তা দেখতে হাসির একটা জায়গায় গাড়ি থামালো। সিটের নিচে চেক করতেই বেরিয়ে এলো গাঁজার প্যাকেট। হাসির হতবাক হয়ে বাড়ি ফিরে নাসিরকে গালিগালাজ শুরু করলো, কিন্তু নাসির উল্টো বলল, আমাকে উপদেশ দেওয়ার তুমি কে, নিজের কথা ভাবো। হাসির তখন সেই কথাগুলোই নাসিরকে শোনালো যা একদিন এসআই আলেকজান্ডার তাকে বুঝিয়েছিলেন, নেশা কিভাবে মানুষের জীবন ধ্বংস করে। হাসির বলল, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এ পথে গেলে কেউ শেষ পর্যন্ত বাঁচে না। নাসির মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখনই দরজায় পুলিশ নক করলো। পুলিশের গাড়ি হাসিরের বাইকের পিছু নিয়ে সেখানে পৌঁছেছিল। পুলিশ বাড়িতে সার্চ করে গাঁজা উদ্ধার করলো এবং জানতে চাইলো এটা কার। ছোট ভাইকে বাঁচাতে হাসির নিজের উপর সব দোষ নিল। পুলিশ অফিসার হাসিরকে গ্রেফতার করে নিয়ে গেল। পরদিন ভোরে অ্যালেনের বাড়ির লোক এসে হাসিরকে জামিনে মুক্তি করে। ঠিক তখনই বিনায়কের বাবার মৃত্যুর খবর আসে। হাসির কান্না ভেজা গলায় বিনায়ককে জানালো তার বাবা আর নেই। বিদেশ থেকে বিনায়ক ডুকরে কেঁদে উঠল, আমার কিচ্ছু চাই না, শুধু আমার বাবাকে ফিরিয়ে দে। হাসির নিজেও কাঁদছিল। অ্যালেনের বাবা ফোন নিয়ে বিনায়ককে জিজ্ঞেস করলেন সে কখন আসবে। বিনায়ক বলল, বাবার হাসি মুখটাই আমার স্মৃতিতে থাক, আমি আসবো না। আসলে এই মুহূর্তটা যারা প্রবাসে থাকে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। যখন কাছের কোনো মানুষ হারায় বা অসুস্থ থাকে তার যে কি অবস্থা হয় শুধুমাত্র সেই ব্যক্তিটাই বুঝতে পারবে। যাই হোক, সৎকারের কাজ কে করবে তা নিয়ে কথা উঠলে রাজনের বড় ভাই অর্থাৎ বিনায়কের চাচা বলে হাসিরই করবে, কারণ সে রাজনের ছেলের মতোই ছিল। ধর্মের কথা তুলে কেউ কেউ আপত্তি করলেও বাকিরা হাসিরকেই দায়িত্ব দিল। পরে বিনায়কের চাচা হাসিরের কাছে কান্নায় ভেঙে পড়ে এবং স্বীকার করলেন যে সম্পত্তির লোভে ভাইদের মধ্যে যে ঝগড়া হয়েছিল তা কত বড় ভুল ছিল। এদিকে খবর পেয়ে আজিন আর অ্যালেনও বিদেশে বসে শোক পালন করে। হাসির বিনায়কের বাবার সব কাজ সম্পন্ন করে। বিদেশে বিনায়ক একা একা কাঁদছিল। তার কান্নার শব্দ শুনে এমনকি সেই বদমেজাজি মালিকও তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। কয়েকদিন পর বিনায়কের প্রচণ্ড জ্বর হয়। কাছে কোনো ঔষধ ছিল না। অ্যালেন তাকে ফোন করে আশ্বস্ত করে। এদিকে অ্যালেনের বাড়িতে খবর এলো তার বোন আশনার স্কলারশিপ হয়েছে, কিন্তু বাবার টাকা আর নিরাপত্তার ভয়ে তাকে যেতে দিচ্ছেন না। মা অ্যালেনকে বললেন বাবার সাথে কথা বলতে, কিন্তু অ্যালেন তখন বিনায়কের ওষুধের জন্য ব্যস্ত থাকায় ফোন রেখে দিল। ইউকেতে তখন রাত, সব দোকান বন্ধ। অ্যালেন ওষুধ খুঁজে না পেয়ে শেষে সেই পরিচিত টাক মাথার লোকটিকে ফোন করলো। লোকটি 6 মাইল দূর থেকে এসে বাস স্ট্যান্ডে অ্যালেনকে ওষুধ দিয়ে গেল। অ্যালেন ধন্যবাদ জানালে সে বলল, বাঁচতে তো হবে ভাই, এটা তো জীবনের লড়াই। দেশে ফিরে এসে নাসির হাসিরের কাছে ক্ষমা চাইল এবং সিদ্ধান্ত নিল সে ভালো করে পড়াশোনা করবে। হাসির আর শায়নার দেখা হলো। হাসির শায়নাকে বলল তার জন্য আরও ভালো কেউ আসবে, তাদের এখানেই থামা উচিত। আজিন আর সাজিনের মধ্যেও ভুল বোঝাবুঝির অবসান হলো। সাজিন বুঝতে পারল তার ছোট ভাই এখন অনেক পরিণত। সাজিনকে আজিন দেশে ফিরে কোনো কোর্স করতে বলল যাতে তারা দুজনেই ভবিষ্যতে সেটেল হতে পারে। সাজিন আবেগ আপ্লুত হয়ে ভাইকে জড়িয়ে ধরল। অ্যালেন বাস স্ট্যান্ডে বসে বোন আশনাকে ফোন করে জানালো যে সে টাকা পাঠাবে এবং বাবার সাথে কথা বলবে। আশনা যেন পড়তে যায়। হাসির আর নাসির মিলে বাড়িতে রঙিন মাছ পালন শুরু করলো। তাদের মা ভাবলেন তারা হয়তো আবার ঝগড়া করবে, কিন্তু আসলে তাদের মধ্যে ভালোবাসার বন্ধন আরও শক্ত হলো। গল্পের শেষের দিকে ভিডিও কলে অ্যালেন হাসিরকে জিজ্ঞেস করে, বিয়ে বাড়িতে আমিনের দলের সবাইকে তুই একাই কিভাবে মারলি? হাসির হাসলো। ফ্ল্যাশব্যাকে দেখা গেল সেদিন হাসির মার খাওয়ার পর তার পরিচিত টিমের সবাই এসে তার পাশে দাঁড়িয়েছিল।
সবাই মিলে আমিনদের মেরে বিয়ে বাড়ির রণক্ষেত্র বানিয়ে দিয়েছিল। হাসির বুঝিয়ে দিল বন্ধুদের ছাড়াও সে একা ছিল না, তার পাশেও মানুষ আছে সাহস দেওয়ার জন্য। আর এই ঘটনা সেটারই প্রমাণ। আর এইখানেই এই 4 বন্ধুর স্ট্রাগলের গল্প নিয়ে তৈরি করা মুভি শেষ হয়। গাইস, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর লাইফে কিছু করতে হলে স্ট্রাগল করতে হবে, লক্ষ্য রেখে রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। সেভাবেই পথ চলুন। আল্লাহ হাফেজ।